তারপরে তোমাদের এখানে একটা স্পাইক পি, যেটা আমরা আগে বলছি ইন্টারেক্টিভ কুইজ, এই ইন্টারেক্টিভ কুইজটা হচ্ছে তোমরা পাবা এখানে, এটার নিচে। তো সবাই একটু পার্টিসিপেট থাকে। আচ্ছা, লাস্টলি আমরা আলোচনা করতেছিলাম যে অ্যাকিউট আর হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। তো অ্যাকিউট এন্ড ক্রনিক ইনফ্লামেশন হয়, এটা নিয়ে আমরা ডিসকাস করছি। মানে অ্যাকিউটটা ডিসকাস করছি, ক্রনিকটা এখন ডিসকাস। তো আমরা আজকে ওই দিকে একটু যাই দেখি। তো এখানে ফার্স্ট অফ অল যেটা বলা হয়েছে যে আমরা দেখছি যে কি হয়েছে যখন ইনফ্লামেশনটা হচ্ছিল, তখন আমাদের যে হোয়াইট ব্লাড সেল গুলো আছে, নর্মালি আমরা বলছিলাম লিউকোসাইটস, লিউকোসাইটস গুলো হচ্ছে ব্লাড ভেসেল থেকে তারা হচ্ছে ক্রস করে কোথায় চলে যায়, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে চলে যায়। এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে যাওয়ার পরে তারা যেটা করে যে বিভিন্ন ধরনের কেমিক্যালের রেসপন্সে, যেটাকে আমরা হচ্ছে কেমোটেক্সিস বলতেছিলাম, যে কেমিক্যালের রেসপন্সে তারা হচ্ছে যেই জায়গাটাতে ইনফ্লামেশন হয়েছে ওই জায়গাটাতে দিকে মুভ করা শুরু করে বা মাইগ্রেট করা শুরু করে। এখন মাইগ্রেট করার পরে সে সেখানে গিয়ে সেখানে তার অ্যাক্টিভিটিস হিসাবে কি করে যে হোয়াইট ব্লাড সেল ফ্যাগোসাইটোসিস করে, এবং ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সে হচ্ছে জীবাণুটাকে কিল করে ফেলে। তো সে আসলে কোন জীবাণু আর কোনটা হচ্ছে বডির নর্মাল সেল, কোনটাকে কিল করতে হবে, কোনটাকে কিল করতে হবে না, এই ব্যাপারটা সে কিভাবে রিকগনাইজ করে এবং কিভাবে এই টোটাল ব্যাপারটা হয়, ওইটাই আমরা আজকে একটু দেখবো। তার মানে হচ্ছে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে এক্সট্রাভাইজেশনের পরের স্টেপ গুলা কি হয় অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে, জাস্ট ওইটাই আমরা দেখবো। তো এক্ষেত্রে শুরুতেই যেটা করবে যে আমরা বলছি যে সে কিভাবে রিকগনাইজ করে। সো ফার্স্ট অফ অল থিং যেটা হবে যে যখন সে এক্সট্রাভাইজেশন হবে, তার মানে হচ্ছে সে ব্লাড ভেসেল থেকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে চলে আসবে। আসার পরের স্টেজটা, ফার্স্ট স্টেজটা হবে তাকে কি করতে হবে, রিকগনাইজ করতে হবে যে কোনটা হচ্ছে ফরেন পার্টিকেল বা কোনটাকে তার কিল করতে হবে, এটা তাকে রিকগনাইজ করতে হবে ফার্স্ট। এন্ড দেন যেটা হবে যে লিউকোসাইটটা অ্যাক্টিভেটেড হয়ে সে ফ্যাগোসাইটোসিস এর মাধ্যমে জীবাণুটাকে কিল করবে। এখানে দুইটা স্টেজ নরমালি আমরা বলছি। এবং এই যে রিকগনিশন, ফার্স্ট যে স্টেজটা যেটাকে আমরা বলতেছি হচ্ছে রিকগনিশন অপেন্ডিং এজেন্ট বা রিকগনিশন অফ ফরেন পার্টিকেল, এই স্টেপটা হচ্ছে নর্মালি সে কিভাবে করে যে এক্ষেত্রে যেটা হয় যে ফরেন পার্টিকেল বলতে আমরা যদি ভাইরাস ব্যাকটেরিয়া বলি, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়ার বডির সারফেসে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, যেমন তোমার মনে করো লিপোপলিস্যাকারাইডস। তারপর হচ্ছে ভাইরাসের যদি আমরা বলি, ব্যাকটেরিয়া যদি বলি আমরা ফ্লাজেলা। পরে হচ্ছে তোমার ডাইঅ্যাসাইল, আমরা এটাকে বলতে পারি হচ্ছে ডাইঅ্যাসাইল, তারপর হচ্ছে লিপোপলিস্যাকারাইড, ট্রাইঅ্যাসাইল লিপোপলিস্যাকারাইড, যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার সারফেসের প্রোটিন। প্রোটিন গুলাকে লিউকোসাইটস এর সারফেসে বিভিন্ন প্রোটিন থাকে, যেটাকে আমরা রিসেপ্টর বলি, এই রিসেপ্টর গুলো হচ্ছে রিকগনাইজ করে। তার মানে আমরা বলতেছি হচ্ছে এই ক্ষেত্রে যে কিভাবে সে রিকগনাইজ করবে লিউকোসাইটটা ফরেন পার্টিকেল গুলাকে। ফরেন পার্টিকেলের ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে ফরেন পার্টিকেলের যে প্রোটিন গুলা থাকে, সারফেস প্রোটিন, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা বলছি লিপোপলিস্যাকারাইড যেহেতু তার থাকে, লিপোপলিস্যাকারাইড, ডাইএসাইল লিপোপলিস্যাকারাইড, ট্রাইএসাইল লিপোপলিস্যাকারাইড, হচ্ছে ফ্লাজেলা, এই জিনিসগুলোকে হচ্ছে মেইনলি। তারপর ব্যাকটেরিয়ার, ভাইরাসের আরএনএ, এই জিনিসগুলোকে হচ্ছে নর্মালি যেটা করবে যে লিউকোসাইটস আইডেন্টিফাই করার চেষ্টা করবে। এবং এই আইডেন্টিফাই করার জন্য সে যেই প্রোটিন গুলাকে ইউটিলাইজ করবে বা যেই প্রোটিন গুলার সে এগুলাকে আইডেন্টিফাই করবে, সেই প্রোটিন গুলা নর্মালি তিন ধরনের হয়। আমরা একটা বললাম হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, একটা হচ্ছে রিসেপ্টর অপসোনিন, আর একটা হচ্ছে রিসেপ্টর ফর সাইটোকাইনস। এখন এই তিন ধরনের রিসেপ্টর, যে রিসেপ্টর গুলো হচ্ছে নর্মালি লিউকোসাইটস এর সারফেসে থাকে বা প্রোটিন গুলা লিউকোসাইটের সারফেসে থাকে। আর যেগুলোর কথা আমরা বললাম যে যেগুলোকে ফরেন পার্টিকেল, যে প্রোটিন গুলোকে সে ফরেন পার্টিকেল হিসেবে এনকাউন্টার করবে, চিন্তা করবে, এই প্রোটিন গুলো নর্মালি ভাইরাস ব্যাকটেরিয়া এদের বডিতেই থাকে, বডিতে থাকে না। তো সে যদি কোনো কারণে দেখে যে এটার গায়ের মধ্যে এই প্রোটিনটা আছে, তার মানে সে ধরে নেয় এটা হচ্ছে ফরেন পার্টিকেল। আর যার সার্ফেসের মধ্যে এই ইয়েটা থাকে না, প্রোটিনটা থাকে না, তাকে ধরে নেয় যে সেটা হচ্ছে বডির নিজস্ব পার্ট হিসাবে ধরে নেয়। ঠিক আছে। সো এইভাবে হচ্ছে নর্মালি সে রিকগনিশনটা করে। এবং যে প্যাথোজেনিক এজেন্ট আমরা একটু আগে বললাম, যেমন ফ্লাজেলা, এলপিএস মানে লিপোপলিস্যাকারাইড, তারপর হচ্ছে ট্রাইএসাইল লিপোপলিস্যাকারাইড,
লিপোপলিস্যাকারাইড, এই জিনিসগুলোর একটা নাম আছে সামগ্রিকভাবে, যাদেরকে এমস বলা হয় বা প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন বলা হয়। মানে যেখানে নিচে দেয়া আছে যে দেখো, যে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন কি কি, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সারফেসে যে প্রোটিন গুলা থাকে, যেগুলো নর্মালি প্যাথোজেনিক এজেন্টের গায়ের মধ্যেই থাকে, নর্মাল সেলের মধ্যে থাকে না, তাদেরকে আমরা বলি হচ্ছে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন অথবা প্যামস বলা। এটুকু কি ক্লিয়ার হয়েছে? হুম। জি হ্যালো। স্যার। জি স্যার। ওকে। তো মোটামুটি এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, তারপরে আমরা বলছি যে হচ্ছে তারপরে অ্যাক্টিভেশন করবে। এখন এখানে পরে অপসোনিন কি জিনিস, রিসেপ্টর ফর অপসোনিন, তারপর হচ্ছে সাইটোকাইনস, এগুলা কি জিনিস? সাইটোকাইনস তো আমরা জানি যে বিভিন্ন আহ, হচ্ছে যেমন ম্যাক্রোফাজ, তারপর হচ্ছে তোমার মনোসাইটস, তারা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সাইটোকাইনস। আর ব্যাকটেরিয়া বা ভাইরাস যে এগুলাকে নিঃসরণ, সেটাকে আমরা বলি হচ্ছে কেমোকাইনস। আচ্ছা, এখন দেখো এখানে দেয়া আছে, এটা হচ্ছে যদি আমরা ধরি এই যে এই ফিগারটা দেয়া, এখানে যে তিনটা রিসেপ্টরের কথা আমরা বলছি, তিনটা হচ্ছে ট্রান্স মেমব্রেন রিসেপ্টর। দ্যাট মিনস এইটা যদি মানে লিউকোসাইটের প্লাজমা মেমব্রেন হয়, দেখো লিউকোসাইটস এর পুরো মেমব্রেন জুড়ে এই ইয়াগুলোর অবস্থান, কি বল, রিসেপ্টর গুলোর অবস্থান। এই যে এখানে বিভিন্ন সাইন দিয়ে দেখানো হয়েছে, এরা সবগুলাই হচ্ছে বিভিন্ন ধরনের রিসেপ্টর, এবং এরা হচ্ছে ব্যাকটেরিয়া মেমব্রেনের পুরো জায়গা জুড়ে অবস্থান করতেছে। দ্যাটস ওয়াই আমরা বলি হচ্ছে ট্রান্স মেমব্রেন রিসেপ্টর। সো শুরুতে যেটা দেখানো হয়েছে, যে শুরুতে হচ্ছে এটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, যেটা হচ্ছে 7T বলা হয়, মানে 7 ট্রান্স মেমব্রেন। এখানে দেখো 7টা ইউনিট আছে, এবং 7টা ইউনিটই তোমার হচ্ছে প্লাজমা মেমব্রেনকে জুড়ে অবস্থান করতেছে। সো এই কারণে জি প্রোটিন কাপল রিসেপ্টর 7 ট্রান্স মেমব্রেন জি প্রোটিন কাপল রিসেপ্টর বলা হয়। এবং এখানে দেখানো হয়েছে যে দেখো যে ব্যাকটেরিয়ার বিভিন্ন পার্ট, যেমন এন ফর মিথাইওনাইল পেপটাইডস, তারপর হচ্ছে কেমোকাইন্স, লিপিড মিডিয়েটর, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফরেন পার্টিকেল, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ইনফেকশাস এজেন্ট থেকে জি প্রোটিনের কাছে আসছে। এখানে দেখানো হয়েছে যে এরা হচ্ছে এসে এই প্রোটিনের সাথে বাইন্ড করবে, করার পরবর্তীতে যেটা হবে, যে করার পরে যেটা হবে যে লিউকোসাইটস এর যে সাইটোস্কেলিটন আছে, যেহেতু লিউকোসাইট সেল, তো সাইটোস্কেলেটন থাকবেই। সাইটোস্কেলেটনের কাজ হচ্ছে সেলের কাঠামো করা। সো সেলের কাঠামোটা কি হয়ে যাচ্ছে, এগুলা পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। নর্মালি সে আগে যে কাঠামো থাকতো সেই কাঠামোটা তার থাকে না। এতে করে যেটা হচ্ছে যে দেখো, সে হচ্ছে রেসপন্স হিসাবে কি দিচ্ছে, যখন এই ফরেন গুলা এর সাথে বাইন্ড করতেছে, রেসপন্স হিসাবে কি আসতেছে, যে আমরা অলরেডি বলছি যে লিউকোসাইটস এর সারফেসে হচ্ছে ইন্টিগ্রিন থাকে। গত লেকচারে আমরা ডিসকাস করছিলাম, যেটা হচ্ছে ফার্ম অ্যাডহেশনের জন্য রেসপন্সিবল এন্ডোথেলিয়াল সেলের সাথে। এখন যখনই তোমার কি করছে, ফরেন পার্টিকেল গুলা এসে ট্রান্সমেমব্রেন এই প্রোটিনের সাথে, জি প্রোটিনের সাথে বাইন্ড করছে, তখন তার সাইটোস্কেলিটাল চেঞ্জ আসছে। আসার ফলে আমরা গতদিন আলোচনা করছিলাম যে ইন্টিগ্রিন নর্মালি সে উইকলি বাইন্ড করে ইসের সাথে, এই কি বলে এটাকে, এন্ডোথেলিয়াল সেলের সাথে। বাট যখনই তার চেঞ্জ হয়ে যায়, এই যে আমরা বলছি যে একটা কেমোকাইন্স এসে বাইন্ড করে, যে আমরা ফিগারটাতে দেখি যে এখানে যে যে লাল কালারের, আমরা বলছি যে এই লাল কালারের এটা ব্যাকটেরিয়া থেকে আসে বা ফরেন পার্ট থেকে আসে, এটা যখন এসে বাইন্ড করে লিউকোসাইটের সাথে, তখন ইন্টিগ্রিন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, যাতে করে ইন্টিগ্রিনটা এখন আরো স্ট্রংলি অ্যাডহেশন করতে পারে কিসের সাথে, এই এন্ডোথেলিয়াল সেলের সাথে। সো এই প্রসেসটা এখানে দেখানো হয়েছে। ইন দা মেন টাইম যেটা হবে, এখানে যে দেখো যে সাইটোস্কেলেটাল এই ফরেন পার্টিকেল গুলো যখন জি প্রোটিনের সাথে বাইন্ড করছে, করার পরে সাইটোস্কেলেটাল চেঞ্জ আসছে লিউকোসাইটস এর, এবং লিউকোসাইটস এর দেখা গেছে যে ইন্টিগ্রিন যে প্রোটিনটা ছিল, যেটার মাধ্যমে সে আগে উইকলি এন্ডোথেলিয়াল সেলের সাথে বাইন্ড করতো, এখন সে আরো শক্তভাবে এন্ডোথেলিয়াল সেলের সাথে বাইন্ড করতেছে। আর স্যার একটা জিনিস যেটা হবে যে কেমোটেক্সিস হবে, যে এই পার্টিকেল গুলা, হ্যাঁ বলো। স্যার এই যে জি প্রোটিন কাপল রিসেপ্টরস এগুলো কি স্যার হচ্ছে সেল মেমব্রেনের ইন্টিগ্রাল প্রোটিন মেমব্রেন ইন্টিগ্রাল প্রোটিন, হ্যাঁ হ্যাঁ যেগুলোর মাধ্যমে বিভিন্ন হ্যাঁ ড্রাগ ইন্টিগ্রাল। করতে পারে। ওই যে আমরা যখন প্লাজমা মেমব্রেনের চিত্র আঁকতাম, দেখতে না, 3 ধরনের প্রোটিন দিয়ে চিত্র আঁকতাম। জি স্যার ওই একটা যে হচ্ছে ফ্লুইড। সারফেস প্রোটিন, ইন্টিগ্রেটেড, হ্যাঁ হ্যাঁ, ওইগুলাই হচ্ছে এগুলা।
ঠিক আছে, এক একটা এক এক রকম হয়। আচ্ছা, তারপর জি একটা জিনিস হয় যে এটা হচ্ছে কেমোট্যাক্সিসের জন্য দায়ী, যে এটা হচ্ছে কেমোট্যাক্সিসে সাহায্য করে, মানে এর পরবর্তী স্টেজটা হবে যেটা, যে এ হচ্ছে কেমোট্যাক্সিসে সাহায্য করবে এবং হচ্ছে যেহেতু ফরেন পার্টিকেল গুলো যখন সে জি প্রোটিন রিকগনাইজ করবে, তখন সে কেমোট্যাক্সিসেও হেল্প করবে এবং কেমোট্যাক্সিস সে টিস্যু যে অ্যাকচুয়ালি ইনফেকশন হয়েছে সেই জায়গাটাতে সে চলে যাবে। তারপর এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে যে CD14। ট্যাক্সিসটা হ্যাঁ, যদি আবার কেউ কি কিছু জিজ্ঞেস? কেমন আচ্ছা, কেমোট্যাক্সিসটা হচ্ছে যে দেখো যে যখন এই জি প্রোটিনের মাধ্যমে সে রিকগনাইজ করলো যে এখানে ফরেন পার্টিকেল আছে, ফরেন কোনো ম্যাটেরিয়ালস আছে বা ফরেন কোনো কেমিক্যালস। কেমোট্যাক্সিস মানে হচ্ছে কেমো মিন্স কেমিক্যাল, ট্যাক্সিস মিন্স হচ্ছে মুভমেন্ট। সো কেমোট্যাক্সিস ইজ মুভমেন্ট টুয়ার্ডস অর ফ্রম কেমিক্যালস। আমরা কেমোট্যাক্সিসকে দুইটা ভাগে ডিফাইন করতে পারি। একটা কেমোট্যাক্সিসটা হচ্ছে যখন কোনো কেমিক্যালের রেসপন্স হিসেবে কোন একটা জিনিস বা কোন একটা পার্টি হচ্ছে তার দিকে মুভ করবে অথবা তার থেকে দূরে মুভ করবে, তখন তাকে আমরা কেমোট্যাক্সিস। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে যেটা হয়েছে আমরা বলছি যে যে জায়গাটাতে আমাদের ইনফেকশন হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করবে কে ইনফেকশাস এজেন্ট যেটা আছে সেটা, যেটাকে আমরা কেমোকাইন্স বলি। যে ব্যাকটেরিয়া যদি ইনফেকশন করে তাহলে সেখানে ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরিত হয়, যেটাকে আমরা কেমোকাইন বলি। এখন এই জিনিসগুলা যেটা করবে যে কেমোকাইন্স যদি নিঃসরণ হয় তাহলে যেটা হবে যে এই ব্যাকটেরিয়া যেটা করবে, যে ব্যাকটেরিয়া সরি লিউকোসাইট যেটা করবে সে হচ্ছে এই কেমিক্যাল গুলার দিকে অথবা নর্মালি কেমিক্যাল গুলার দিকে এক্ষেত্রে মুভ করতে থাকবে। মানে যে জায়গায় ইনফেকশন হবে সেই জায়গায় কেমিক্যাল গুলা বেশি পরিমাণে প্রেজেন্ট থাকবে এবং ব্যাকটেরিয়াকে লিউকোসাইটস কি করবে, লিউকোসাইটস হচ্ছে ওই দিকে বেশি মুভ করতে থাকবে, যেটাকে আমরা বলতে হচ্ছে কেমোট্যাক্সিস। তারপরে এখানে জি আরো স্যার বুঝতে পারছি। তিনটা রিসেপ্টরই দেখানো হয়েছে, যে এখানে লাইক রিসেপ্টর, তারপর হচ্ছে সাইটোকাইন রিসেপ্টর আর হচ্ছে ফ্যাগোসাইটিক রিসেপ্টর, যেটাকে আমরা মেইনলি অপসোনিন রিসেপ্টর নামে এখানে লিখছিলাম। যে অপসোনিন টাইপ রিসেপ্টর থাকে, অপসোনিন টাইপ রিসেপ্টর মেইনলি যেটা হয় যে মাঝে মাঝে যেটা হয়, মাঝে মাঝে তোমার বডি বা তোমার যে প্রোটিন যারা হচ্ছে তোমার লিউকোসাইটস, নরমালি মাঝে মাঝে দেখা গেছে তোমার বিভিন্ন ফরেন পার্টিকেলকে হচ্ছে তোমার নর্মালি রিকগনাইজ করতে পারে না। তখন লিউকোসাইট যাতে নরমালি রিকগনাইজ করতে পারে এই জন্য আমাদের যে ইমিউনোগ্লোবুলিন গুলো আছে, আলফা বিটা গামা, আমরা পড়ছি আলফা বিটা গামা না সরি, ইমিউনোগ্লোবুলিন জি, তারপর হচ্ছে এ, এম, তারপর হচ্ছে ডি। ইমিউনোগ্লোবুলিন গুলো যেটা করে যে ব্যাকটেরিয়া সারফেস প্রোটিনের সাথে বাইন্ড করে করে তারপরে যে স্ট্রাকচারটা দাঁড় করা সেটাকে আমরা অপসোনিন বলি। তার মানে আমরা বলছি লিউকোসাইটস মাঝে মধ্যে যেটা হয় যে ব্যাকটেরিয়া বা ভাইরাসকে চিনতে পারে না, এবং চিনতে না চেনার জন্য হেল্প করার জন্য আমাদের বডিতে যে ইমিউনোগ্লোবুলিন গুলো আছে সেই ইমিউনোগ্লোবুলিন গুলো হচ্ছে এই ইসের সাথে বাইন্ড করে, ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করে করার পরে যে স্ট্রাকচারটা দাঁড়ায় সেটাকে আমরা অপসোনিন বলি। এবং এই অপসোনিনটা পরবর্তীতে রিকগনাইজ করে হচ্ছে আমাদের এই যে রিসেপ্টরটা এখানে দেখানো হয়েছে। এবং এই রিসেপ্টরটা যখন রিকগনাইজ করে যে না এটা এখন ফরেন পার্টিকেল, তখন এটাকে কি করবে, বডির ভিতরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আমাদের যে লাইসোজোম আছে, লাইসোজোমের মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাগোসাইটিক এনজাইম, সেই এনজাইম গুলাকে ইউজ করে সে মাইক্রোবস কে কিল করে ফেলবে। এছাড়াও আরো যেটা থাকে যে দুইটা আহ রিয়েক্টিভ স্পেস তৈরি করে, সে হচ্ছে একটা হচ্ছে রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস আর একটা হচ্ছে রিয়েক্টিভ নাইট্রোজেন স্পেসিস তৈরি করে, যেগুলোর মাধ্যমে সে হচ্ছে নর্মালি ব্যাকটেরিয়াকে কিল করে। এটা কিভাবে হয় আমরা একটু পরে দেখবো। যে সবসনিন জিনিসটা কি বুঝছি? হ্যাঁ, জি স্যার। স্যার এখানে যে আচ্ছা। ইমিউনোগ্লোবুলিন গুলা লিউকোসাইটের সাথে হচ্ছে আপনার বা রিসেপ্টরের সাথে অ্যাড হয়ে দেন অপসনিন হচ্ছে, তারপর হচ্ছে সেটা আইডেন্টিফিকেশন করতেছে। যদি ওই হ্যাঁ, ফরেন সেটা আইডেন্টিফাই পার্টিকেলকে যদি ফরেন পার্টিকেলকে আইডেন্টিফিকেশন না করতে পারে। না, নর্মালি করতে পারে। বডি ইমিউন সিস্টেম যদি না করতে পারে তখন ইউ হ্যাভ টু, তখনই তোমার বডি ইমিউনিটি ফেল, তখন তোমাকে মেডিসিন নিয়ে ওটাকে কিল করতে হবে। ঠিক আছে, মানে তোমার ইমিউন বুস্ট যদি ফার্স্টে তো ইমিউন, আমরা এখানে যেটা দেখতেছি টোটালটা তো ইমিউন রেসপন্স, বাট আমরা সব ডিজিজ থেকে তো আর ইমিউন রেসপন্স দিয়ে টিকতে পারি না, তাই না? সামটাইমস উই হ্যাভ জি গো ফর সাম মেডিকেশনস। সো এটা হচ্ছে যে ইমিউন রেসপন্স যদি সাকসেসফুলি হয় কাজ করে তাহলে তো তোমার আর ওষুধ দরকার নেই, তুমি তো ইজিলি আমরা দেখতেছি যে সব জায়গায় তো কিল হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে দেখো এখানে দুইটা রিসেপ্টরের কথা
এটা হচ্ছে সাইটোকাইনস আর এটা হচ্ছে টোল লাইক রিসেপ্টর। মোটামুটি এই জিনিসগুলো এখান থেকে তোমরা জাস্ট এভাবেই পড়বা যে কি হয়, মানে কি ধরনের মেডিয়েটার্স কাজ করে, সেল কি রেসপন্স দেয়, আর ফাংশন বা আউটকামটা কি আসে। সো টোল লাইক রিসেপ্টর বা সাইটোকাইনস যেটা হয় যে ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যারাচিডনিক, যেমন টোল লাইক রিসেপ্টরের ক্ষেত্রে দেখা গেছে তোমার ফার্দার মানে অন্যান্য যেই মানে ইমিউন সিস্টেমটা তো অনেকগুলো সেল রেসপন্সিবল থাকে। এখন দেখা গেছে যে ইমিউন রেসপন্সটা যাতে অ্যামপ্লিফাইড হয়, তার মানে হচ্ছে যাতে করে অন্যান্য ইমিউন যে সেলগুলো আছে, যেমন মনে করো আছে, তারপর হচ্ছে তোমার মনোসাইটস আছে, লিম্ফোসাইটস আছে, অন্যান্য যে সেলগুলো আছে তারা যাতে তাড়াতাড়ি ওই জায়গাতে চলে আসে। তার মানে হচ্ছে রেসপন্সটা হবে এরকম যে ফরেন পার্টিকেল আছে এখানে, সবাই মিলে একসাথে যাতে চলে আসে তাড়াতাড়ি। এই অ্যামপ্লিফাইড রেসপন্সটা হচ্ছে মেইনলি দেবে হচ্ছে এই যখন টোল লাইক রিসেপ্টর কোনো ধরনের পার্টিকেলকে কি করবে, রিকগনাইজ করবে, তখন সে আরো এক্সট্রা সাইটোকাইনস জেনারেট করে বা আরো এক্সট্রা কেমিক্যাল জেনারেট করে, যেটা দ্বারা সে অন্যদেরকে কি করে, অন্যান্য যে ইমিউন সেলগুলো আছে তাদেরকে তাড়াতাড়ি রেসপন্সিভ করে ফেলে এবং তাদেরকে তাড়াতাড়ি ওই জায়গাটাতে চলে আসে, সেই ধরনের একটা রেসপন্স জেনারেট করে। এখন এটা হচ্ছে টোল লাইক রিসেপ্টর। দ্যাট মিনস টোল লাইক রিসেপ্টরের রেসপন্স মানে সেলুলার কি বলে ফাংশনাল আউটকাম যদি বলি, তাহলে এখানে ফাংশনাল আউটকাম হচ্ছে মানে ইমিউন রেসপন্সটা অ্যামপ্লিফিকেশন করা বাই সিক্রেটিং ডিফারেন্ট সাইটোকাইনস, এন্ড একটা সাইটোকাইনস এর নাম এখানে বলা হয়েছে যে অ্যারাচিডনিক অ্যাসিড মেটাবোলাইটস। এটা হচ্ছে একটা সাইটোকাইনস হিসেবে করে। আর সাইটোকাইন রিসেপ্টর যেটা আছে, যদি রিসেপ্টরের সাথে সাইটোকাইন এসে বাইন্ড করে, এখানে ডায়মন্ড শেপের দেখানো হয়েছে, যেটা হচ্ছে গ্রিন কালারের। যখন এই গ্রিন কালার ডায়মন্ড শেপের এটা দেখানো হয়েছে যে সাইটোকাইন হিসাবে দেখানো হয়েছে। সো এটা যখন এসে বাইন্ড করবে এখানে, করার পরবর্তী স্টেজ যেটা হবে যে রিয়েক্টেন ইয়া রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস আর হচ্ছে তোমার রিয়েক্টিভ নাইট্রোজেন স্পেসিস, এগুলো হচ্ছে তোমার কি হবে, অ্যাক্টিভেটেড হয়ে যাবে। মোটামুটি এইটাই যে তিন ধরনের নিয়ে মোটামুটি ডিসকাস করা হয়েছে। তিন ধরনের রিসেপ্টরের মধ্যে তোমার বিভিন্ন ধরনের ইয়াগুলা বাইন্ড করতে পারে, এই কি বলে কেমোকাইন বাইন্ড করে, করার পরবর্তীতে বিভিন্ন ধরনের সেলুলার রেসপন্স দেখানো হয়, দেখা যায়, এবং রেসপন্সের এগনিস্টে বিভিন্ন ফাংশনাল আউটকাম পেয়ে থাকে। তো এটা হচ্ছে মোটামুটি কিভাবে সে রিকগনাইজ করে সে কিভাবে অ্যাক্টিভেট হয়। এখন রিমুভাল অফ অপেন্ডিং বা ফরেন পার্টিকেল কিভাবে হয়, তা প্রসেস ইজ ভেরি সিম্পল। আমরা এটা জানি, যেটা যে প্রসেসের মাধ্যমে হচ্ছে মেইনলি বডি থেকে ইমিউন সেল গুলো হচ্ছে মোস্টলি ফরেন পার্টিকেল রিমুভ করে বা ভাইরাস ব্যাকটেরিয়াকে রিমুভ করে, সেই প্রসেসটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস, বা এটাকে আরেকটা নাম আমরা জানি যেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কিলিং। দ্যাট মিনস এখানে যেটা হয় যে একটা লিউকোসাইট সেলের ভিতরে ফরেন পার্টিকেলটাকে নিয়ে কিল করা হয়। দ্যাট ইজ হোয়াই দিস ইজ নোন এজ ইন্ট্রাসেলুলার কিলিং or phagocytosis. So phagocytosis এর definition যদি বলে, তাহলে phagocytosis is the process by which leukocytes or any immune system digest different virus, bacteria or dead cells of body. তার মানে হচ্ছে আমাদের বডির বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ডেড সেল গুলাকে যে প্রসেসের মাধ্যমে আমাদের ইমিউন সেল গুলা কিল করে থাকে তাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলতে পারি। এখন এখানে তিন স্টেপ নরমালি আছে, এখানেও তিনটে স্টেপ আছে ফ্যাগোসাইটোসিসে। ফার্স্ট অফ অল রিকগনিশন অ্যাটাচমেন্ট, সেকেন্ড স্টেজ হচ্ছে এনগালফমেন্ট, এন্ড থার্ড স্টেজ হচ্ছে কিলিং। সো এটা আমরা একটু পরে স্লাইডটা দেখবো। স্লাইডটাতে ফিগারটা খুব বেশি ক্লিয়ার না, বাট তোমরা গুগল করে এটা ক্লিয়ার ভিউ পেয়ে যাওয়া। সো এখানে যেটা বলা হয়েছে যে রিকগনিশন এবং অ্যাটাচমেন্ট এটাও রিসেপ্টরের মাধ্যমে হয়, যে যেই লিউকোসাইট সেলটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসে পার্টিসিপেট করবে তার বডি সার্ফেসে দুই ধরনের রিসেপ্টরের কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে ম্যানোজ রিসেপ্টর আর একটা হচ্ছে স্ক্যাভেঞ্জার রিসেপ্টর। এখন ম্যানোজ রিসেপ্টরটা যেটা করে নরমালি, ম্যানোজ রিসেপ্টরটা হচ্ছে তোমার যেই আমাদের যে ইটা থাকে কি বলে এটা, এই গ্লাইকোপ্রোটিন থাকে, যেই ব্যাকটেরিয়া সেলের গ্লাইকোপ্রোটিনের ম্যানোজ যে পার্ট থাকে, ম্যানোজ হচ্ছে কাইন্ড অফ সুগার টাইপ আর কি, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ এগুলোর মতো। ম্যানোজ হচ্ছে একটা সুগার, যেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন যে পার্টটা থাকে গ্লুকোজ ইয়ার ব্যাকটেরিয়া সেল সার্ফেসের, ওই গ্লাইকোপ্রোটিনের হচ্ছে একটা মানে মলিকিউল বা একটা পার্ট বলতে পারি আমরা। সো ওই ম্যানোজকে নরমালি হচ্ছে সে রিকগনাইজ করে এই রিসেপ্টরটা, এবং রিকগনাইজ করার মাধ্যমে মেইনলি সে ফরেন পার্টিকেলটাকে হচ্ছে রিকগনাইজ করে ফেলে। সো শুরুতে যেটা বলছি আমরা, যে শুরুতে সে হচ্ছে রিকগনাইজ করবে, রিকগনাইজ করে করার পর ব্যাকটেরিয়াটা বা মাইক্রোবসটা তার গায়ের সাথে লেগে যাবে, লেগে যাওয়ার পরে স্টেজটা হচ্ছে ওই মাইক্রোবসটাকে সে হচ্ছে পরবর্তীতে ভিতরে নিয়ে যাবে, লিউকোসাইট সেলের ভিতরে নিয়ে গিয়ে তারপর ভিতরে সে এটাকে কিল করবে এবং ডিগ্রেড করবে।
এবং এটা হচ্ছে কাইন্ড অফ একটা কমপ্লেক্স প্রসেস, এবং এটা শুধুমাত্র এই ম্যানোজ এবং স্ক্যাভেঞ্জার রিসেপ্টরের শুধু ফরেন পার্টিকেলটাকেই রিকগনাইজ করবে, কোনো বডি সেলকে তারা রিকগনাইজ করবে না, কিলও করবে না। অনেক ক্ষেত্রে করে ফেলে, যখন করে তখন সেটাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি। যখন তোমার বডির ইমিউন সিস্টেম খুবই হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, দেখা গেছে তার ফরেন পার্টিকেলকে রিকগনাইজ করার কথা ছিল, সেটা না করে সে তোমার বডির নর্মাল সেলকে রিকগনাইজ করা শুরু করলো এবং কিল করা শুরু করলো, এবং তখন তাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি। এবং আমরা যে ডায়াবেটিস, আমাদের যে ডিজিজটা আছে, সেটা কিন্তু এই অটো ইমিউন ডিজিজ হিসেবে হইতে পারে, যে তোমার বডি ইমিউনিটি যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। তো নর্মালি সে করে না, নর্মালি তোমার কিল করে না, বাট হাইপার অ্যাক্টিভ হয়ে গেলে করে। এখন এই ফিগারটার কথাই বলতে, একটু ক্লিয়ার হয়েছে সবার? সো এইখানে মেইনলি যেটা দেয়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই ফেগোসাইটোসিস বা এগুলো আমরা আজীবন শুনে আসছি। সো ফেগোসাইটোসিসের ক্ষেত্রে ফার্স্ট এই ফিগারটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমি একটু বড় করে দিতাম এটাকে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে দেখো যে এখানে কি বলা হয়েছে, যে এখানে ফার্স্ট অফ অল যেটা থাকবে যে রিকগনিশন এন্ড অ্যাসেসমেন্ট। শুরুতে এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এই যে আঙুরের মতো ব্যাকটেরিয়ার গায়ে ভায়োলেট কালার দিয়ে একবার উপরে দেখো ফিগারের বাম পাশে, উপরে ফিগারের বাম পাশে দেখো যে ব্যাকটেরিয়ার গায়ের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন দেখানো হয়েছে। এখানে লিপোপলিস্যাকারাইড দেখানো হয়েছে, যেটা হচ্ছে আমার এই যে স্ক্যাভেঞ্জার বা আমরা যে আরেকটা রিসেপ্টরের নাম বলছি ম্যানোজ রিসেপ্টর, এই রিসেপ্টর হচ্ছে মনে করে এগুলা, এই যে ইয়ার মতো দেখানো। তো এখানে হচ্ছে এসে তারা যখন রিকগনাইজ করার পরে তারা বাইন্ড করবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট। একটা সময় যেটা হবে যে যেখানে ব্যাকটেরিয়াটা বাইন্ড করছে রিসেপ্টরের সাথে, ওই জায়গাটা দেখো একটা গর্তের মতো তৈরি হয়ে গেছে বা প্রজেকশন তৈরি হয়েছে প্লাজমা মেমব্রেনের নিচের দিকে। তার মানে এটা হচ্ছে এনগালফমেন্ট। এনগালফমেন্ট মানে হচ্ছে তখন তোমার রিকগনিশন হয়ে গেল ফরেন পার্টিকেলটা তোমার ব্যাকটেরিয়া সেল ওয়ালের সাথে বা প্লাজমা মেমব্রেনের সাথে। তখন যেটা হচ্ছে যে ওই ফ্লাভামেন্টটা ভিতরের দিকে ব্যাকটেরিয়াটাকে নিয়ে যাওয়ার দেখো অলরেডি করে দিছে, যে সে আস্তে বেন্ড করে নিচের দিকে চলে গেছে। এবং এখানে একটা জি একটা ইয়া হবে যে ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেন আছে উপরে, আবার এটার সাথে এটা মিলে যাবে, মাঝখানে একটা গোল সার্কুলার স্ফেরিক্যাল শেপ একটা তৈরি করবে, যার ভিতরে ব্যাকটেরিয়াটাকে নিয়ে এসে ভিতরে চলে গেল প্লাজমা মেমব্রেনটাই। তো এই যে ভিতরে সার্কুলার ফর্ম, যেটার মাধ্যমে, যেটার মধ্যে হচ্ছে মেইনলি প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটা অবস্থান করতেছে, সেটাকে ফ্যাগোসোম বা এই স্ট্রাকচারটাকে ফ্যাগোসোম বলে। তার মানে আমরা দেখতেছি এখানে শুরুতে যেটা হচ্ছে মাইক্রোবসটা সেলের সাথে লেগে, মানে প্লাজমা মেমব্রেনের সাথে লেগে গেল। লেগে যাওয়ার পরে প্লাজমা মেমব্রেনটা আস্তে ভিতরের দিকে ঢুকে একটা প্রজেকশন, ইনারওয়ার্ড প্রজেকশন হলো, এবং ফাইনালি সে হচ্ছে মাইক্রোবসটাকে নিয়ে ভিতরে চলে আসলো। প্লাজমা মেমব্রেনটা মাইক্রোবসটাকে ঘিরে প্লাজমা মেমব্রেন এখন অবস্থান করতেছে, এবং এই স্ট্রাকচারটার নাম আমরা বলছি এটা হচ্ছে ফ্যাগোসোম। এবং এই বা ডান পাশে যে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে লাইসোসোম, যার ভিতরে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ এনজাইম থাকবে। তারপরে যেটা হবে যে এই লাইসোসোম এবং হচ্ছে ফ্যাগোসোম দুইটা একটা আরেকটার সাথে মানে যুক্ত হয়ে যাবে, বা তারা হচ্ছে মার্জ করবে, করে তারা যেটা করবে এই স্ট্রাকচারটা তৈরি করবে, যেটা হচ্ছে ফ্যাগো লাইসোসোম বলা হয়। এই যে বাম পাশে যেটা দেখা যাচ্ছে সেটা ফ্যাগোলাইসোসোম তৈরি করবে। তার মানে এই দুই স্পেরিক্যাল শেপটের যে স্ট্রাকচার আছে, তারা একটা একটার সাথে জোড়া লেগে যাবে, এবং জোড়া লেগে যাওয়ার ফলে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্যাগোলাইসোসোম। আচ্ছা, এই ফ্যাগোলাইসোসোমের পরে যেটা হবে যে লাইসোসোমের মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের এনজাইম আছে যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে কি করতে পারে, ডাইজেস্ট করতে পারে, তারা এখন দেখা গেছে কি করবে, এই ব্যাকটেরিয়ার উপর কাজ করে ব্যাকটেরিয়াকে মেটাবলাইজ করে ফেলবে। এটা একটা ওয়ে, এটার মাধ্যমে নর্মালি কিল করে। আরেকটা ওয়ে হচ্ছে সে যেটা করবে যে এখানে রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হবে এবং হচ্ছে রিয়েক্টিভ নাইট্রোজেন স্পেসিস তৈরি হবে। দুইটা স্পেসিস এখানে তৈরি হবে, তারা হচ্ছে খুবই হাইলি অ্যাক্টিভ এবং যারা হচ্ছে ব্যাকটেরিয়ার উপর কাজ করে ব্যাকটেরিয়াকে কিল করবে। এখন রিয়েক্টিভ অক্সিজেন এবং হচ্ছে রিয়েক্টিভ নাইট্রোজেন স্পেসিস কিভাবে তৈরি হয় সেটা যদি আমরা একটু দেখি, যে এখানে নর্মালি যেটা থাকে যে নর্মালি একটা এনজাইমের উপস্থিতিতে, আমরা যদি বাম পাশে যে কি কালার এটাকে বলে, বেগুনি কালার দিয়ে দেখানো হয়েছে, যে এটা হচ্ছে একটা এনজাইম যেটা হচ্ছে এনএডিপিএস অক্সিডেজ বলা হয়, বা ফ্যাগোসাইট অক্সিডেজ এনজাইম বলা হয় এটাকে। এই এনজাইমটার উপস্থিতিতে অক্সিজেন যেটা হবে রিডিউস হয়ে
রিয়েক্টিভ অক্সিজেন তৈরি করবে বা এটাকে সুপার অক্সাইড তৈরি করবে। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, এই ভিডিওটা তোমরা ইয়াতে পেয়ে যাবে, কি বলেন, তোমাদের ওই যে বিএলসি তে ইউটিউবের একবার সেম মেকানিজমের বর্ণনাটাই আছে, ওইটা দেখলেও তোমরা ক্লিয়ার একটা ধারণা পাবে। তো আমরা বলতেছিলাম যে শুরুতে যেটা হবে যে অক্সিজেন হচ্ছে এনএডিপিএস অক্সিডেজ এনজাইমের উপস্থিতিতে ভেঙে কিসে পরিণত হবে, সুপার অক্সাইডে পরিণত হবে। এই সুপার অক্সাইডটা যদি আমরা ফার্স্টে রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস নিয়ে কথা বলি, সুপার অক্সাইডটা তোমার পার অক্সাইডে পরিণত হবে। পার অক্সাইডটা হ্যালাইডের সংস্পর্শে, হচ্ছে দ্যাট মিনস হচ্ছে ক্লোরাইড আয়নের উপস্থিতিতে সে পার অক্সাইডের সাথে রিয়েক্ট করে হাইপোক্লোরাইড তৈরি করবে। হাইপোক্লোরাইডের HOCl, দ্যাট মিনস হচ্ছে অক্সিজেন শুরুতে সুপার অক্সাইডে পরিণত হয়েছে ইন দ্য প্রেজেন্স অফ NADPH এনজাইম। এই সুপার অক্সাইডটা পরবর্তীতে পারক্সাইডে পরিণত হয়েছে। পারক্সাইডটা পরবর্তীতে তোমার কি করছে, ইন প্রেজেন্স অফ MPO এনজাইম। MPO মানে হচ্ছে মাইলো পেরক্সাইডেজ এনজাইম, যেটার ভিত্তিতে সে ক্লোরাইড আয়নের সাথে রিয়েক্ট করে হাইপোক্লোরাইড তৈরি করছে। মেইন টাইম পারক্সাইডটা হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। সো এটা হচ্ছে রিয়েক্টিভ, এই হাইড্রোক্সিল আয়ন প্লাস হচ্ছে তোমার পারক্সাইড, এই দুই হচ্ছে রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস যারা হচ্ছে হাইলি অ্যাক্টিভ, এবং এরা হচ্ছে ব্যাকটেরিয়ার লিপিড, ব্যাকটেরিয়ার প্রোটিন, ব্যাকটেরিয়ার ডিএনএ এগুলাকে অ্যাটাক করে কিল করে ফেলে। এইটা একটা ওয়ে, এটুকু কি ক্লিয়ার হয়েছে? হুম। জি স্যার। আরেকটা যেটা বলছি জি সেটা স্যার। হচ্ছে তোমার, আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে রিয়েক্টিভ নাইট্রোজেন স্পেসিস এর কথা বলছি, যে রিয়েক্টিভ নাইট্রোজেন স্পেসিসটা কিভাবে জেনারেট করে, যে নরমালি আর যেই অ্যামাইনো অ্যাসিডটা আছে সেখান থেকে আর্জিনিন ভেঙে ইন দ্য প্রেজেন্স অফ এনজাইম INOS, দেখো এখানে এই যে গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে ডান পাশে, এটা হচ্ছে মেইনলি নাইট্রিক অক্সাইড সিনথেস, একটা এনজাইম আছে, সেই এনজাইমের উপস্থিতিতে আর্জিনিন থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, NO তৈরি হয়, যেটা ওই যে সুপার অক্সাইড যেটা অক্সিজেন থেকে তৈরি হয়েছে সেই সুপার অক্সাইডের কিছুটার সাথে যুক্ত হয়ে বা রিয়েকশন করে সে পারক্সি বা প্যারাক্সিনাইট নাইট্রেট তৈরি করে। ঠিক আছে, প্যারক্সিনাইট্রেট হচ্ছে এই যে N ট্রিপল ও দিয়ে যেটা দেখানো, এটা হচ্ছে পারক্সিনাইট্রেট তৈরি করে, এবং এটা হচ্ছে রিয়েক্টিভ নাইট্রোজেন স্পেসিস, যেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার উপর কাজ করে, ব্যাকটেরিয়াল লিপিড, প্রোটিন, ডিএনএ, RNA এগুলাকে টার্গেট করে তারা হচ্ছে কিল করে। সো এটা হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে, যদি আমরা বলি যে রিয়েক্টিভ নাইট্রোজেন করে, তার মানে এখানে আমরা যেটা বলছি যে আর্জিনিন ইন দ্য প্রেজেন্স অফ এনজাইম হুইচ ইজ নোন এজ নাইট্রিক অক্সাইড সিনথেস, এই নাইট্রিক অক্সাইড সিনথেস এনজাইমের উপস্থিতিতে আর্জিনিন will produce nitric oxide, and this nitric oxide will react with superoxide that is produced in previous stage, and after reacting with peroxide they will produce peroxynitrate, and this peroxynitrate is highly reactive and it will attack uh, protein, lipid, RNA of bacteria and kill it. So this is the whole process of phagocytosis in detail. একটু ভিডিওটাও দেখতে পারো তোমরা চাইলে, ইউটিউব রেফারেন্স ভিডিও যেটা অলরেডি দেয়া পিএলসি তে, ওইটা আর এটা মোটামুটি সেম প্রসিডিউরটাই আমি বর্ণনা করলাম, জাস্ট ওইখানেও দেখলে তোমরা বুঝতে পারবা জিনিসটা কি বলতে চাইছে। Okay, তারপরে যেটা হচ্ছে এখানে আমরা বলতেছি হচ্ছে এখন যে কেমোট্যাকটিক ফ্যাক্টরস, দ্যাট মিন্স এই যে কেমিক্যাল গুলা যেগুলো হচ্ছে তোমার এই যে ব্যাকটেরিয়া থেকে ফরেন পার্টিকেল থেকে রিলিজ হচ্ছে, এই কেমিক্যাল গুলা কি কি বা কেমিক্যাল গুলা থেকে কি হয়, যে আমরা বলছি শুরুতে যে কেমিক্যাল গুলো বা কেমোট্যাকটিক ফ্যাক্টর যেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ফরেন পার্টিকেল রিলিজ করে থাকে নরমালি, এই কেমিক্যাল গুলো হেল্প করবে তোমার লিউকোসাইটকে, যাতে লিউকোসাইট ইজিলি যেই জায়গাটাতে ইনফেকশন হয়েছে সেটাতে যাতে সে মুভ করে যাইতে পারে, দ্যাট মিন্স লোকোমোশন মুভমেন্ট, লিউকোসাইট যাতে ওই জায়গায় যে জায়গায় ইনফেকশন হয়েছে ওই জায়গায় করতে পারে, এই মুভমেন্টে হেল্প করবে তোমার হচ্ছে ওই যে কেমোকাইন্স যেগুলো সিনথেসাইজ করতেছে। দেন অ্যারাচিডোনিক অ্যাসিড মেটাবোলাস প্রোডাকশন, তার মানে হচ্ছে অ্যারাচিডোনিক অ্যাসিডটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশনে সাহায্য করবে, যে যখনই তোমার এই কেমোট্যাকটিক ফ্যাক্টরস গুলো হচ্ছে রিলিজ হবে, তারা যেটা করবে যে তা ইন্ডিকেট করবে যে এখানে ইনফেকশন হয়েছে, অন্য যত ইমিউন সেল গুলো আছে সবাইকে খায় দাও। এই রেসপন্সটাও হচ্ছে তোমার এই কেমোট্যাকটিক ফ্যাক্টরস বা কেমোকাইন্স যেটা রিলিজ করে ব্যাকটেরিয়া বা ফরেন পার্টিকেল সেটা হেল্প করবে। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার এখানে এই কেমোট্যাকটিক ফ্যাক্টর এখানে অলরেডি দেখছি, যে এই যে এই ফিগারটাতে দেখছি যে যে রেড কালারের যে পয়েন্ট পয়েন্ট দিয়ে দেখানো হয়েছে এগুলো কিন্তু কেমোকাইন্স।
এরা কি করছে, এতে করে এই লিউকোসাইটসটা টাইটলি এন্ডোথেলিয়াল সেলের সাথে যুক্ত হতে পারে বা লেগে থাকতে পারে, এই ব্যাপারটাও এনশিওর করছে কিন্তু তোমার কেমোকাইন্স। দ্যাট মিনস কেমোকাইন্সের এখানে আমরা তিনটা ফাংশন মেনশন করছি, যে কেমোকাইন্সের উপস্থিতির কারণে লিউকোসাইটস ইনফেক্টাস যে পয়েন্টটা আছে বা যে জায়গায় অ্যাকচুয়ালি ইনফেকশন হয়েছে সেই জায়গায় পৌঁছাইতে পারে। তারপর আমরা বলছি যে কেমোকাইন্স আরেকটা যেটা করে, চিটোনিক অ্যাসিড রিলিজ করে, যেটা হচ্ছে ফার্দার মানে অ্যামপ্লিফাই করে তোমার রিয়াকশনটাকে, যে ইমিউন রেসপন্সটাকে, বিভিন্ন ইমিউন সেল গুলাকে একুমুলেশনের মাধ্যমে। আর লাস্টলি যেটা বললাম যে কেমোকাইন্স গুলো তোমার কি করে, ইন্টিগ্রিন প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ করে, সে হচ্ছে কি করে লিউকোসাইট যাতে খুব টাইটলি তোমার সারফেসের সাথে বন্ধন করে থাকতে পারে, লেগে থাকতে পারে, সেটা এনশিওর করে। তো এটা হচ্ছে মোটামুটি কেমোকাইন্স গুলার কাজ। এবং কি কি কেমোকাইন্স নরমালি নিঃসরণ হয় এখান থেকে, জাস্ট এগুলো একটু ইন শর্ট আমি বলে দিই। দেখো যে কেমিক্যাল মিডিয়েটার্স অফ ইনফ্লামেশন। এখন কেমিক্যাল মিডিয়েটার্স এখানে মেইনলি আমরা যেটার কথা বলতে চাচ্ছি এই জায়গাটাতে, সেটা হচ্ছে আমরা সাইটোকাইন্স কি কি হয়, এটা নিয়ে আমরা একটু কথা বলি। সাইটোকাইন্স গুলো হচ্ছে সেই কেমিক্যাল গুলা যেগুলো হচ্ছে তোমার নর্মাল ইমিউন সেল থেকে রিলিজ হয়। সাইটোকাইন্স হচ্ছে সেই কেমিক্যালস গুলো যেগুলো হচ্ছে ফরেন পার্টিকেল, ভাইরাস, ব্যাকটেরিয়া, যার কারণে ইনফেকশনটা হয়েছে তার থেকে রিলিজ হয়। এই দুইটা তো ডিফারেন্স বুঝতে পারতেছি আমরা নাকি? হ্যাঁ, হ্যালো। স্যার আরেকবার কি বলতেন? আচ্ছা, সাইটোকাইন্স এর কথা বলছি, হচ্ছে সাইটোকাইন্সটা হচ্ছে বিভিন্ন ইমিউন সেল থেকে রিলিজ হয় যে কেমিক্যাল গুলা ইমিউন রেসপন্স হিসাবে, যেমন টিস্যু নেক্রোজ ফ্যাক্টর, ইন্টারলিউকিন, তারপর হচ্ছে সিডি, ইয়াগুলা আছে সিডি না সরি, C4A, 5A, 1A, 2A, এগুলা হচ্ছে তোমার হচ্ছে নর্মাল বিভিন্ন ধরনের ইমিউন সেল থেকে, যেমন হচ্ছে ম্যাক্রোফাজ, মনোসাইটস, তারপর হচ্ছে লিম্ফোসাইটস, এরা হচ্ছে নর্মালি এই গুলো রিলিজ করে, এবং এদেরকে সামগ্রিকভাবে আমরা এটাকে বলি সাইটোকাইন্স, মানে সেল থেকে রিলিজ হওয়া মানে কেমিক্যাল। আর কেমোকাইন্স হচ্ছে সেই কেমিক্যাল গুলা যেগুলো নর্মালি হচ্ছে তোমার ফরেন পার্টিকেল, যেমন হচ্ছে তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, যার কারণে ইনফেকশন হয়েছে তার থেকে রিলিজ হয়। এবং এখানে আমরা বলছি যে দেখো যে ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে কি কি রিলিজ হতে, লিপোপলিস্যাকারাইড রিলিজ হতে পারে, তারপর হচ্ছে ডাইএসাইল লিপোপলিস্যাকারাইড, ট্রাইএসাইল লিপোপলিস্যাকারাইড, ফ্লাজেলা, এই যে এই জিনিসগুলা, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে তোমার কেমোকাইন্স বলতেছি। তো আমরা এখানে বলতেছি সেটা হচ্ছে সাইটোকাইন্স কি কি রিলিজ হয় সেগুলো নিয়ে ডিসকাস করতেছি। সো সাইটোকাইন হচ্ছে নরমালি দুইটা জায়গা থেকে রিলিজ, মানে দুই ভাবে রিলিজ হতে পারে। একটা সেলের ভিতরে সেল ডিরাইভড, একটা হচ্ছে সেল থেকে রিলিজ হয়। এখানে দেখো যে সেল ডিরাইভড যেটা, সেটা হচ্ছে সেল থেকে রিলিজ হয়। এখন সেল থেকে রিলিজের দুই ভাবে রিলিজ হতে পারে। একটা হচ্ছে অলরেডি সেলের ভিতরে তৈরি থাকতে পারে, জাস্ট যখনই দরকার হবে রিলিজ হয়ে যাবে। আরেকটা হচ্ছে সেলের ভিতরে সে থাকে না, বাট যখন দেখা গেছে বডির দরকার হয় তখন ওই সেলটা সেটাকে তৈরি। যেমন এখানে বলা হয়েছে যে নর্মালি মাস্ট সেল প্লাটিলেটস এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের, মানে এই সেলের মধ্যে বিভিন্ন ধরনের স্যাক জাতীয় বা থাকে, থলের মতো থাকে। থলের ভিতরে হচ্ছে তোমার হিস্টামিন, সেরোটোনিন, এই জিনিসগুলো অলরেডি ওইখানে থাকে। যে এই যে এখানে যদি আমরা দেখি, যে এখানে দেখো এটা হচ্ছে সেলুলার, এই যে ইয়েলো কালার দিয়ে দেখানো হয়েছে না, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের তোমার কি বলে থলের মতো স্ট্রাকচার, যেগুলোর ভিতরে নর্মালি পূর্ণই থাকে, মানে থাকে কি বলে, এগুলা কমপ্লিট থাকে হচ্ছে নর্মালি বিভিন্ন ধরনের কেমিক্যাল দ্বারা। যেমন হচ্ছে মাস্ট সেলের ক্ষেত্রে এটা হচ্ছে ফিল্ড থাকে হচ্ছে হিস্টামিন কেমিক্যালের মাধ্যমে, প্লাটিলেটস এর ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার সেরোটোনিন দ্বারা পূর্ণ থাকে। তার মানে হচ্ছে সেল ডিরেক্টটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অলরেডি ফর্মড আর একটা হচ্ছে নতুন সিনথেসিস হবে ইন রেসপন্স টু স্টিমুলি। তার মানে নর্মালি বডিতে থাকবে না, স্টিমুলি পাওয়ার পরে তারা হচ্ছে সিনথেসিস করবে। সো অলরেডি ফর্মড এর ক্ষেত্রে আমরা বলছি হিস্টামিন, সেরোটোনিন, যেটা হচ্ছে তোমার মাস্ট সেল এবং প্লাটিলেটস থেকে আমরা পেয়ে থাকি, যেটা বিভিন্ন এই সেলগুলোর মধ্যে বিভিন্ন স্যাকের ভিতরে অলরেডি থাকে। আর রেসপন্সের এগনিস্টে হচ্ছে তোমার সিনথেসিস করে বা বিভিন্ন স্টিমুলি এগনিস্টে সিনথেসিস করে, যেমন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইনস, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড, অক্সিজেন স্পেসিস, সাইটোকাইনস, তারপর হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, যেটা শর্ট ফর্ম হচ্ছে PAF। সো এগুলো হচ্ছে নর্মালি যখন স্টিমুলি আসবে ওদের রেসপন্সে তারা তৈরি করবে বডি। আর যদি তোমার প্লাজমা প্রোটিনের কথা বলি, যে ইউজুয়ালি প্লাজমা প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরস থাকে, যেমন হচ্ছে তোমার এগুলো হচ্ছে নর্মালি হচ্ছে প্লাজমা প্রোটিন হিসেবে থাকে। যেমন ক্লটিং ফ্যাক্টরস এর নাম বলছি আমরা অলরেডি, যে ক্লটিং যে 14টা ফ্যাক্টরস আছে, সেই 14টা ফ্যাক্টরস এর মধ্যে কিছু ফ্যাক্টরস হচ্ছে তোমার এই কেমোকাইন্স হিসেবে কাজ করে। যেমন
নরমালি হচ্ছে ফ্যাক্টর হিসেবে যদি তোমার বলি তাহলে হচ্ছে 12 যে ফ্যাক্টরসটা আছে, 12 নাম্বার ফ্যাক্টর, সেটা হচ্ছে তোমার কি করে যে কেমোকাইন্স হিসেবে কাজ করতে পারে। এছাড়া কমপ্লিমেন্ট হিসেবে হচ্ছে C4A, C5A, C1A থেকে শুরু হয়, এরা হচ্ছে কমপ্লিমেন্টারি ফ্যাক্টরস। এরাও বিভিন্ন ধরনের রেসপন্স দিয়ে থাকে বডিতে বিভিন্ন ধরনের। এবং কাইনিনস, কাইনিনস বলতে বোঝাচ্ছে হচ্ছে ব্র্যাডিকাইনিন নামক বিভিন্ন কেমিক্যালস আছে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে এই কেমোকাইন্স হিসাবে কাজ করে। এবং এইখানে তোমার এই যে ফিগারটাতে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের মেডিয়েটার্স। আমরা যে সেল মেডিয়েটর যেটা বলছি দুই ভাগে ভাগ করছিলাম, এই দুইটা ভাগের ক্ষেত্রে দুইটা ভাগে কি কি পড়ে, যেমন যদি বলি প্রি ফর্মড বা আগে থেকে সেলে তৈরি থাকবে, এরকম তিনটার নাম এখানে বলা হয়েছে। এবং তিনটা কোনটা কোন জায়গা থেকে আসে, কোন সেল থেকে আসে। যেমন আমরা অলরেডি বলছি হিস্টামিন আসে মাস্ট সেল, এছাড়াও বেসোফিল প্লাটিলেটসও থাকে হিস্টামিন। সেরোটোনিন প্লাটিলেটস থেকে আসে, লাইসোজোমাল এনজাইম নিউট্রোফিল থেকে আসে। সিমিলার ওয়েতে নিউলি সিনথেসাইজড যেগুলো, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, তোমার কোন জায়গা থেকে, সোর্স কি, প্রোস্টাগ্ল্যান্ডিন কোন জায়গা থেকে তৈরি হয়। এবং প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু আমাদের ইনফ্লামেশনের জন্য হাইলি রেসপন্সিবল। আমাদের যে ইনফ্লামেটরি রেসপন্স আমরা দেখি সেটা প্রোস্টাগ্ল্যান্ডিন। তোমরা এই জিনিসগুলো কেন দরকার, কারণ এই জিনিসগুলো দরকার তুমি যখন নেক্সট সেমিস্টারে ড্রাগের মেকানিজম জানবা বা শিখবা, তখন দেখবা যে তুমি এই প্রোস্টাগ্ল্যান্ডিনকে টার্গেট করা হচ্ছে যাতে করে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হয় বডিতে, কারণ এটা হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্সের জন্য দায়ী হয়। তো যাতে তোমার এই যে বিভিন্ন ধরনের এনএসএআইডি গুলা যেগুলো আছে, নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি, অ্যান্টি ইনফ্লামেটরি যে ড্রাগ গুলা, সেগুলো হচ্ছে তোমার এগুলাকে টার্গেট করে কাজ করে। সো দ্যাটস ওয়াই তোমার এটা একটু ডিটেল জানা দরকার। সো এগুলো একটু জাস্ট দেখবা যে কোনটা কোন সেল থেকে আসে, কোন কেমিক্যালটা কোন সেল তৈরি করে, এটা তুমি এখান থেকে জাস্ট ইন শর্ট দেখবা। এখানে দেখানো হয়েছে যে সিস্টেমিক মেডিয়েটরস অফ ইনফ্লামেশন, জাস্ট তোমাকে এখানে বলা হয়েছে যে নরমালি দুইটা মেডিয়েটরস এর কথা বলা হয়েছে। একটা হচ্ছে কমপ্লিমেন্টস আর একটা হচ্ছে তোমার ফ্যাক্টর 12, যেটা হেজম্যান ফ্যাক্টর বলা হয় আমাদের ব্লাড ক্লটিং এর। এবং এই দুইটা ফ্যাক্টরস হচ্ছে তোমার জেনারেট করবে হচ্ছে লিভার থেকে, গুড মানে মেজর সোর্স লিভার থেকে। এরা হচ্ছে এই দুইটা ফ্যাক্টরস জেনারেট করবে। এবং দুইটা ফ্যাক্টরস এর মধ্যে কোন কোন কেমিক্যালস গুলা পড়ে, যেমন কমপ্লিমেন্টের মধ্যে হচ্ছে C3A, C5A, C3B, জাস্ট এগুলোর নাম একটু জাস্ট দেখে নেবা, খুব ডিটেল এখানে যাওয়ার দরকার নাই। এইখানে যেটা বলা হয়েছে যে দেখো বিভিন্ন মেডিয়েটার্স, আমরা যে এখানে যে মেডিয়েটার্স গুলার কথা বললাম, যে এখানে যেটা যে হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, নাইট্রিক অক্সাইড, সাইটোকাইনস, তারপর হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেটরস ফ্যাক্টরস, লিউকোট্রাইনস, এই কেমিক্যালস গুলা কোনটা কোন ধরনের রেসপন্স দেয়, মানে আমাদের বডিতে যখন এই কেমিক্যাল গুলা সিক্রেট হয়, কোনটার কারণে বডিতে কি ধরনের রেসপন্স দেখা দেয়, সেটারই এখানে একটা লিস্ট দেওয়া আছে। যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, নাইট্রিক অক্সাইড আর হচ্ছে হিস্টামিন, এরা হচ্ছে তোমার ভ্যাসাইলেশনের জন্য দায়ী। তার মানে হচ্ছে ব্লাড ভেসেলকে এরা হচ্ছে তোমার কি করে ফেলবে, ডাইলেট করে ফেলবে। মানে তারপরে হচ্ছে তোমার কি বলে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস, তারপর হচ্ছে ব্র্যাডিকাইনিন, তারপরে এখানে যে লিস্ট C3A, C5A কমপ্লিমেন্টারি যে ইয়াগুলো আছে, এরা হচ্ছে নরমালি হচ্ছে তোমার ব্লাড ভেসেলের যে পারমিয়াবিলিটি, সেই পারমিয়াবিলিটি ইনক্রিজ করে ফেলতে পারে। তারপরে এখানে ইন্টারলিউকিন, TNF, C5 এর কথা বলা হয়েছে, যে যারা হচ্ছে কেমোট্যাক্সিস, লিউকোসাইট রিক্রুটমেন্ট এন্ড অ্যাক্টিভেশনের জন্য দায়ী। এটা অলরেডি আমরা দেখছি যে লিউকোসাইট অ্যাক্টিভেশন এবং রিক্রুটমেন্টের জন্য এই যে ইন্টারলিউকিন, TNF, এই যে ফিগারটাতে আমরা দেখছিলাম। যদি আসি এই যে এখানে, এই যে দেখো এখানে দেয়া আছে যে আমার কার্সারটা যেখানে দেখা যাচ্ছে বাম পাশে, যে ম্যাক্রোফাজ থেকে কেমিক্যাল গুলো নিঃসরণ হওয়ার পরেই কিন্তু তোমার কি হয়েছিল, যে কি বলে কেমোট্যাক্সিস ছিল লিউকোসাইটস এর, প্লাস হচ্ছে তোমার অ্যাক্টিভেশনের কথা যদি বলি, লিউকোসাইটস রিক্রুটমেন্ট এবং অ্যাক্টিভেশন এটা হয়েছিল। ফিভারের জন্য হচ্ছে ইন্টারলিউকিন 1, TNF এগুলো দায়ী। প্রোস্টাগ্ল্যান্ডিন পেইনের জন্য দায়ী, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুইটা। সো এগুলো হচ্ছে একটু লিস্ট, মানে তোমার হচ্ছে কোন কেমিক্যালটা কোন রেসপন্স দিয়ে থাকে নরমালি, ওইটা জাস্ট, এগুলো তো অত মনেও থাকবে না সবগুলো ওয়ান বাই, বাট একটু দেখে রাখলাম। আচ্ছা, আউটকাম অফ অ্যাকিউট ইনফ্লামেশন যদি বলি, যে অ্যাকিউট ইনফ্লামেশন কি আউটকাম হইতে পারে, যে কমপ্লিট রেজলিউশন, এটা হচ্ছে final, মানে একবারে ব্যাক টু নরমাল, এটা একটা আউটকাম। যে তোমার অ্যাকিউট ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশনের পরবর্তীতে তুমি নরমাল স্টেজে চলে গেছো, তোমার ওই আগের যে ইনফ্লামেশনারি যে জায়গাটা আছে সেটা হিল করে গেছে। এখন এইটা কি কি ভাবে হইতে পারে, যে যেটা হবে যে তোমার ওইখানে যে স্টিমুলিটা বা যে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ইনফেকশন হচ্ছে, ওইটা সম্পূর্ণরূপে ওইটাকে কিল করে ফেলছে।
তারপরে হচ্ছে ওইখানে তোমার যেই এক্সুডেট, যেটা আমরা পড়ছি গতদিন, এক্সুডেট, ট্রান্সুডেট, তারপর হচ্ছে ড্যাব্রিজ, সেলুলার যে ড্যাব্রিজ গুলো হয়েছে সেগুলোকেও রিমুভ করে ফেলছে। করার পরে সেটা তোমার মাইক্রোভাস্কুলার, যেটা যেমন আমরা দেখছি যে ইনফ্লামেশন হওয়ার পরে তোমার ক্যাপিলারিজ গুলা হচ্ছে প্রসারিত হয়ে যায়, তো তারা তাদের নর্মাল স্টেজে চলে আসবে যখন হিলিং করবে। আর লাস্টে যেটা হবে, তোমার যেই সেল গুলো নষ্ট হয়েছে ওইখানে, সেই সেল গুলো রিজেনারেট করবে, নতুন করে সেখানে সেল জেনারেট করবে। তার মানে হচ্ছে তোমার আউটকামস গুলা কি হইতে পারে, যে শুরুতে তোমার কি হবে, কমপ্লিট রেজলিউশন, মানে তুমি নর্মাল স্টেজে গেছো, এবং নর্মাল স্টেজে চলে যাওয়ার ক্ষেত্রে এই স্টেপ গুলো হইতে পারে, স্টেপ। তারপর হচ্ছে হিলিং, অ্যাবসেস ফরমেশন, মাঝে মাঝে পুজ তৈরি হইতে পারে ওইখানে। কমপ্লিটলি হিল মানে কমপ্লিটলি তুমি সুস্থ হয়ে যেতে পারো, ওইখানে পুজ তৈরি হইতে পারে। এবং আরেকটা যেটা হইতে পারে, যে অ্যাকিউট ইনফ্লামেশনটাই আস্তে আস্তে প্রোগ্রেস করে বা অ্যাডভান্স হয়ে সে ক্রনিক ইনফ্লামেশনে পরিণত হয়ে যেতে পারে। এই জিনিসগুলো নর্মালি হইতে পারে। তো আমরা কি বললাম যে এটা হচ্ছে ফেট অফ অ্যাকিউট ইনফ্লামেশন, যে কি কি হইতে পারে অ্যাকিউট ইনফ্লামেশন হয়ে, যেটা পরবর্তী আরেকটা ফিগারে দেখানো হয়েছে, যে অ্যাকিউট ইনফ্লামেশন ইউজুয়াল রেজাল্ট হচ্ছে তুমি আগের জায়গায় চলে যাবে, রেজলিউশন যেটাকে দেখানো হয়েছে। মাঝে মাঝে কিছু কিছু ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়, যেগুলোকে পায়োজেনিক অর্গানিজম বলা হয়। এই ব্যাকটেরিয়া গুলাতে ইনফেকশন হলে যে ওইখানে পুজ তৈরি হয়, যে জায়গায় ইনফ্লামেশন হয় ওই জায়গায় পুজ হয় স্পেসিফিক কিছু ব্যাকটেরিয়ার জন্য। এক্সেসিভ ডিস্ট্রাকশন হইতে পারে তোমার এখানে, যে এক্সেসিভলি তোমার ওই ইনফ্লামেটরি জায়গাটা ক্ষতি হয়েছে, যেটা পরবর্তীতে রিপেয়ার করে আগের অবস্থায় চলে যেতে পারে। আর মাঝে মধ্যে একিউট ইনফ্লামেশনটা ক্রনিক ইনফ্লামেশনে পরিণত হতে পারে, এবং ক্রনিক ইনফ্লামেশনের পরে এখানে ফাইব্রোসিস হতে পারে। ফাইব্রোসিস কি জিনিস এটা ভুল করবো, ঠিক আছে? ফাইব্রোসিস মানে হচ্ছে মেইনলি তোমার ওই জায়গাটাতে হচ্ছে তোমার করবে, কি বলে এটাকে, ইনফ্লামেশন হলে টিউমার ফর্মেশন হয়, আমরা বলছি যে টিউমার ফর্ম জেনারেট করবে। সো এইটুক হচ্ছে আমাদের অ্যাকিউট ইনফ্লামেশন শেষ। সব কি বুঝছি? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে তোর মধ্যে? হ্যালো। ফাইব্রোসিসটা কি জালিকার মতো অবস্থা তৈরি করে এরকমটা কিছু, মানে এগুলার কারণে টিউমার ফর্ম করবে? হ্যাঁ, এখানে টিউমার, ক্রনিকের ক্ষেত্রে টিউমার ফর্ম করবে, কিন্তু ফাইব্রোসিস মানে হচ্ছে তোমার নর্মালি যেটা হয়, নর্মালি ফাইব্রোসিস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে তোমার যে ফাইব্রাস কানেকটিভ টিস্যু জেনারেট করাকে আমরা বলি হচ্ছে তোমার ফাইব্রোসিস। ফাইব্রোসিস মানে হচ্ছে কোন একটা অর্গানের মধ্যে যখন কানেকটিভ টিস্যু, তো আমরা জানি যে ব্লাড ভেসেল যেগুলাকে বলি, সেই কানেকটিভ টিস্যু গুলা যখন হচ্ছে কোথাও জেনারেট করে ফাইব্রাস, সেটাকে আমরা ফাইব্রাস, মানে তুমি যেটা বলা যে জালিকাকার কানেকটিভ টিস্যু জেনারেট করে, নর্মালি ফাইব্রোসিস বলতে এটা বোঝায়। জি স্যার, ঠিক বুঝতে আছে? পারছি। তো নর্মালি তোমার কোথাও যদি টিস্যু মানে টিউমার ফর্ম হয়, তাহলে ওইখানে তোমার এই যে কানেকটিভ টিস্যুর জেনারেশন অনেক বেশি হয়, কারণ তোমার ওইখানে এক্সট্রা সেল, টিউমার তো এক্সট্রা সেল বা বডিতে নর্মাল সেলের জায়গায় অ্যাবনর্মাল সেল জেনারেট করা। তো ওই অ্যাবনর্মাল সেলের জন্য বেশি পরিমাণে প্রোটিন, বেশি পরিমাণ নিউট্রিয়েন্ট, বেশি পরিমাণে অক্সিজেন লাগে, যেহেতু তার মেটাবলিজম রেট অনেক বেশি থাকে। সো দ্যাট ইজ ওয়াই যেখানে তোমার টিউমার জেনারেট করে ওই জায়গাটাতে দেখবা যে টিউমারের উপরে অনেক বেশি ব্লাড ভেসেল দেখা যায়, মানে বাহির থেকেই দেখা যায়, মানে অনেক ক্ষেত্রে যদি তোমার সারফেস, যে সারফেসে জেনারেট করছে ওই সারফেসটা পাতলা হয়, দেখা যায় যে অনেক ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। তো এর কারণ হচ্ছে কি, ওইখানে যাতে করে ব্লাড সাপ্লাই বেশি থাকে। আচ্ছা, এইটুকু হচ্ছে মোটামুটি আমাদের অ্যাকিউট ইনফ্লামেশন সম্পর্কে, এটা বেশি ডিটেল। এরপরে ক্রনিকটা তো অলরেডি জানে, যে কোনো একটা ইনফ্লামেশন যদি মান্থ অথবা ইয়ার পর্যন্ত স্থায়ী হয়, তখন তাকে আমরা ক্রনিক ইনফ্লামেশন বলি। এবং অ্যাকিউট ইনফ্লামেশনটাই অনেক ক্ষেত্রে দেখা গেছে ক্রনিকের দাঁড়ায়, মানে ক্রনিক ইনফ্লামেশনে পরিণত হয়। কারণ কি, ক্রনিক ইনফ্লামেশন হইতে পারে যদি তুমি পারসিস্টেন্টলি মানে বারবার কোনো এজেন্ট দ্বারা এফেক্টেড হও, তখন তোমার অ্যাকিউট ইনফ্লামেশনটা ক্রনিক ইনফ্লামেশনে পরিণত হবে। এছাড়াও তোমার যেটা হবে, যে তোমার যদি হোস্ট, যে ইমিউন সিস্টেম আছে, তার যদি ইনএবিলিটি থাকে, যে সে রিস্টোর করতে পারতেছে না, বা ইনজুরিয়াস এজেন্টকে সে ডিল করতে পারতেছে না ঠিকঠাক ভাবে, তাহলেও দেখা গেছে তোমার। সো একটা হচ্ছে তুমি বারবার ইনফেক্টেড হচ্ছ, এইটা একটা কারণ। আর একটা হচ্ছে তোমার বডির যে ইমিউন সিস্টেম আছে সে ফাইট করতে পারতেছে না ঠিকঠাক ভাবে, এভাবে তোমার অ্যাকিউট ইনফ্লামেশনটা ক্রনিক ইনফ্লামেশনে পরিণত হবে। তারপর হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক যদি বলি, যে কি কি হইতে পারে। সো ক্রনিক ইনফ্লামেশন হলে তোমার যে ইনফ্লামেটরি জায়গাটা আছে সেখানে এই সেলগুলো, আমরা দেখছি যে হোয়াইট
ইয়া এই অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে কি হয়েছিল, নিউট্রোফিল বা লিউকোসাইটস গুলো হচ্ছে তোমার কি হয়েছে ওই জায়গাটাতে, এই ইনফ্লামেটরি জায়গাটাতে হচ্ছে তোমার কি হয়েছে অ্যাকুমুলেট করছে। বাট ক্রনিকের ক্ষেত্রে যেটা হবে যে লিম্ফোসাইটস, ম্যাক্রোফাজ আর হচ্ছে প্লাজমা সেল, এরা হচ্ছে নরমালি ফার্স্ট লাইনে থাকবে, নিউট্রোফিল বা লিউকোসাইটস থাকবে না। এর আগে যতগুলা স্টেজ বর্ণনা করছে সবগুলা কিন্তু লিউকোসাইট দিয়ে বর্ণনা করছে, বাট এই ক্ষেত্রে এটা হবে লিম্ফোসাইট, ম্যাক্রোফাজ, প্লাজমা সেল, এরা হচ্ছে থাকবে। ওই জায়গাটাতে টিস্যু ডিস্ট্রাকশন হবে, তার মানে হচ্ছে টিস্যু ড্যামেজ হবে আর রিপেয়ার হবে। রিপেয়ার ফাইনালি তোমার হবে, বডিতে রিপেয়ার করার চেষ্টা করবে, এবং রিপেয়ার করার প্রসেসটাই হচ্ছে ফার্স্টে নিওভাস্কুলারাইজেশন আর এটা হচ্ছে ফাইব্রোসিস। এই দুইটা ওয়ের মাধ্যমে সে হচ্ছে ই করবে। নিওভাস্কুলারাইজেশন মানে হচ্ছে নতুন ব্লাড ভেসেল ফর্মেশন ওই জায়গাটাতে, আর ফাইব্রোসিস তো আমরা অলরেডি ডিসকাস করছি। সো এরা হচ্ছে রিপেয়ারিং প্রসেস। সো মোটামুটি এই তিনটে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আমি যদি বলি। একটা হচ্ছে তোমার কি ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে বিভিন্ন সেল ওই জায়গাতে যাবে, টিস্যু ডিস্ট্রাকশন হবে এবং রিপেয়ার হবে। তারপর যেটা বলা হয়েছে যে কোন কন্ডিশনের ক্ষেত্রে বা কোন কোন সময় তোমার ক্রনিক ইনফ্লামেশন হইতে পারে। ওই আগের মতোই অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, যেমন হচ্ছে তোমার অ্যাকিউট ইনফ্লামেশন থেকে ক্রনিক হইতে পারে, যেমন কারো যদি টনসিলাইটিস কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি টনসিলের ইনফেকশন হয়, আমরা তো জানি যে টনসিলাইটিস হয় বা টনসিল করে, সেক্ষেত্রে টনসিলাইটিস থেকে তার অ্যাকিউট থেকে আস্তে আস্তে ক্রনিকের দিকে চলে যেতে পারে। অস্টিওমাইলাইটিস হইতে পারে, বোন ইনফেকশন যেটা, সেটার কারণে হইতে পারে। তারপর বিভিন্ন টক্সিক এজেন্টের প্রতি তুমি যদি কন্টিনিউয়াসলি এক্সপোজার, যেমন হচ্ছে সিলিকোসিসের কথা বলা হয়েছে এখানে, অ্যাসবেস্টোসিস, তারপর হাইপারলিপিডেমিয়া। সিলিকোসিস মানে হচ্ছে কেউ যদি কন্টিনিউয়াসলি তোমার ডাস্ট হিসাবে মানে ধুলাবালি হিসাবে সিলিকা ইনহেল করে, তখন তার দেখা গেছে লাংয়ে ফাইব্রোসিস হয়। তারপর অ্যাসবেস্টোসিসটা হচ্ছে অ্যাসবেস্টস যে মিনারেলটা আছে সেটার এগনেস্টে বা সেটার এগনেস্টে রেসপন্স দেয়। ভাইরাল ইনফেকশনের কারণে হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন মাইক্রোব্যাকটেরিয়া, ফাঙ্গাস গুলোর কারণে হয়। এছাড়া অটো ইমিউন ডিসঅর্ডার যেমন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আর হচ্ছে সিস্টেমিক লুপাস ইরিথমেটোসাস, এইটা হচ্ছে, এগুলো হচ্ছে অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ কি, এটা আমরা অলরেডি ডিসকাস করছি যে আমাদের বডি ইমিউন সিস্টেম মাঝে 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 কি হয়, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, এবং এতে করে সে নর্মালি বডির যে সেলগুলো আছে সেগুলোকে ফরেন পার্টিকেল হিসাবে রিকগনাইজ করে তাদেরকে কিল করে ফেলে। তো এটা হচ্ছে মোটামুটি যে এই কন্ডিশন গুলাতে হচ্ছে তোমার ক্রনিক ইনফ্লামেশন হয়ে থাকে। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের মানে ম্যাক্রোফাজ কিভাবে ক্রনিক ইনফ্লামেশনের ভূমিকা রাখে। তো এই সেম, এখানে তোমার হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে দেখানো হয়েছে যে মানে নলের মাধ্যমে যেটা দেখানো হয়েছে, দিস ইজ ব্লাড ভেসেল। সেখান থেকে তোমার হচ্ছে আস্তে আস্তে ম্যাক্রোফাজ গুলা বাহিরে চলে আসে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে চলে আসে, যে যে এটা হচ্ছে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ চলে আসার পরে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে থাকে হচ্ছে নর্মালি দুইটা মাধ্যমে, একটা হচ্ছে টি সেলের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়ে থাকে, আর একটা হচ্ছে তোমার নন ইমিউন অ্যাক্টিভেশন। টি সেলটা হচ্ছে আমাদের বডি ইমিউন সিস্টেমের একটা, সো টি সেল ছাড়া যে অ্যাক্টিভেশনটা আছে সেটাকে আমরা নন ইমিউন অ্যাক্টিভেশন বলি। টি সেল নর্মালি সাইটোকাইন হিসাবে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ করে। এই কেমিক্যাল গুলো হচ্ছে ম্যাক্রোফাজ পরে কাজ করে ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করে, এবং অ্যাক্টিভেট করার পরে ম্যাক্রোফাজ দুই ধরনের রেসপন্স দেয়। একটা হচ্ছে যেই টিস্যু গুলা ইনজুর হয়েছে ওই টিস্যু গুলাকে কিভাবে হচ্ছে তোমার রিমুভ করা যায় ওই জায়গা থেকে, এইটা একটা রেসপন্স। আরেকটা রেসপন্স দিবে যে জায়গাতে হচ্ছে তোমার নেক্রোসিস হচ্ছে ওই জায়গাটা কিভাবে হিল করা যায় বা নতুন করে কিভাবে রিজেনারেট করা যায়। তার মানে ম্যাক্রোফাজ দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে যে জায়গাগুলা ইনজুর্ড হয়েছে সেগুলাকে ক্লিন করে ফেলা, ইন দা মেইন টাইম নতুন করে ওই জায়গা বা ওই সেল গুলাকে নতুন করে রিজেনারেট করা। সো টিস্যু ইনজুরির জন্য বা টিস্যু গুলাকে কিল করার জন্য বা ক্লিন করার জন্য কি কি কেমিক্যাল সে নিঃসরণ করে, যেমন নাইট্রিক অক্সাইড, অ্যারাচিডোনিক অ্যাসিড, তারপর হচ্ছে টক্সিক মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস যেগুলোর কথা আমরা বলছি, এই কেমিক্যাল গুলো সে হচ্ছে নিঃসরণ করে, যাতে করে ওই জায়গায় যে ডেড সেল গুলো আছে, মাইক্রোবস আছে, সেগুলোকে যাতে সে মেরে ফেলতে পারে। আর ফাইব্রোসিস তার মানে হচ্ছে নতুন সেল জেনারেট বা নতুন রিজেনারেশনের জন্য সে যেটা করে, যেমন গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে। তারপর হচ্ছে অ্যানজিওজেনেসিস ফ্যাক্টর, যাতে করে নতুন ব্লাড ভেসেল সেখানে জেনারেট করতে পারে, এই জন্য সে অ্যানজিওজেনেসিস ফ্যাক্টর সে রিলিজ করে। তারপর হচ্ছে রিমডেলিং, কোলাজেনেসিস, এগুলা করে থাকে নর্মালি সে, মানে ওই জায়গায় কোলাজেন ফর্ম করে যদি কোলাজেন ফর্ম করার দরকার পড়ে। তো এগুলো হচ্ছে নর্মালি ম্যাক্রোফাজ কিভাবে ক্রনিক ইনফ্লামেশনে কাজ করে। সেটা আমাদের চ্যাপ্টারের। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে পুরো চ্যাপ্টার?
বা এই জায়গাটা একটু বুঝিনি, আবার যদি বলতেন। হ্যাঁ, স্যার অ্যাকিউট ইনফ্লামেশনের স্টেপ গুলো একটু যদি দেখেন।